বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী, মতান্তরে উগ্রতারা। প্রাচীন বঙ্গদেশের তাম্রলিপ্ত শহর মানে এখনকার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন দেবী বর্গভীমা। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি বর্গ দান করেন বলেই দেবীর নাম বর্গভীমা। পীঠ নির্ণায়ক তথ্য অনুযায়ী 51 শক্তিপীঠের প্রথম পীঠ এই বর্গভীমা সতীপীঠ। এখানে মাতা সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই বর্গভীমা মায়ের মন্দির নিয়ে রয়েছে অনেক পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী। আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে এই সমস্ত কিছু বলবো এবং তার সাথে বলবো কিভাবে এখানে আসা যাবে, পুজো দেওয়া যাবে, দুপুরের প্রসাদ কিভাবে খাওয়া যাবে এবং তার সাথে মন্দিরের আশেপাশে আর কি দেখার জায়গা আছে সেই সম্বন্ধে কমপ্লিট ট্যুর গাইড আপনাদের দেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমেই বলবো এখানকার পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক কাহিনীর ব্যাপারে। পুরাণ মতে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা খণ্ডিত হয়ে মাতা সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এখানে। আর সেই থেকেই 51 পীঠের অন্যতম পীঠ হিসাবে তমলুকে দেবী বর্গভীমা রূপে পূজিতা হয়ে আসছেন। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা অনুমান করা বেশ মুশকিল। মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে রাজার আদেশে সেই সময় রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। প্রতিদিন কিভাবে জ্যান্ত শোল মাছের যোগান দেন ওই ধীবর পত্নী এই প্রশ্ন জাগে রাজার মনে। জোর করে চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। রাজা জানতে পারেন জঙ্গলে ঘেরা একটি পুকুর থেকে জল ছিটিয়ে মোড়া মাছকে জ্যান্ত করে রাজবাড়িতে হাজির করেন এই ধীবর পত্নী। রাজা ওই এলাকায় গিয়ে দেখতে পান উগ্র তারারূপী দেবী বর্গভীমাকে। সেখানেই তিনি মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। ইতিহাসের দলিল ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী বঙ্গদেশের হিন্দু যখন কালাপাহাড়ের ভয়ানক ধ্বংসলীলার সম্মুখীন, ঠিক তখন কালাপাহাড়ের মতো ভয়ানক হিন্দু বিদ্বেষী মূর্তি ও মন্দির নাশকের নাশকতাও থেমে গিয়েছিল এই মায়ের মন্দিরে এসে। বর্তমান মন্দিরের চারিদিকে বেশ কিছু সংস্কার করা হলেও মূল প্রাচীন রূপটি অক্ষুণ্ণ। মন্দিরটি উচ্চতায় প্রায় 60 ফুট এবং দেওয়ালের ভেতরের প্রস্থ 9 ফুট। এটি গোল ছাদ বিশিষ্ট একটি মন্দির। মন্দিরের 4টি অংশ: মূল মন্দির, জগমোহন, যজ্ঞ মন্দির ও নাট মন্দির। মন্দিরের বাইরের দেওয়ালে অষ্টাদশ শতাব্দীর শৈলীতে 27টি পোড়ামাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদিত রয়েছে। আর এখানকার প্রধান উৎসব দুর্গোৎসব এবং কালী পুজো। তবে এখানে প্রচলিত আছে অন্য সমস্ত পুজোর আগে মা বর্গভীমার অনুমতি নিতে হয় বা পুজো করতে হয়। মায়ের মন্দিরের প্রধান গেটের বাইরেই আছে এখানকার পীঠরক্ষক ভৈরব সর্বানন্দের মন্দির। এবার আসি এখানকার ট্যুর গাইড নিয়ে। হাওড়া স্টেশন থেকে সারাদিনে অনেক ট্রেন চলে। একদম সকাল সকাল 5টা 35-এর হলদিয়া লোকাল বা 6টা 45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে খুব সহজেই চলে আসুন তমলুক স্টেশন পর্যন্ত। মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি যেহেতু হুগলি জেলায় আর আমার বাড়ি থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, তাই আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। সে কারণেই এই ট্রেনের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার তমলুক স্টেশন থেকে টোটো করে একদম চলে আসুন মন্দির পর্যন্ত। মন্দিরের বাইরেই অনেক পুজোর জিনিসের দোকান আছে। ওখান থেকে পুজোর ডালি কিনে নিয়ে মন্দিরে গিয়ে প্রথমেই পুজো দিয়ে দিন। সকাল সকাল পুজো দিয়ে দিলে সেরকম ভিড় পাবেন না। যত বেলা হবে ভিড় কিন্তু বাড়তে থাকবে। চাইলে নাট মন্দিরে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলিও দিতে পারেন। এবার মন্দিরের পাশেই থাকা কাউন্টার থেকে দুপুরের প্রসাদের জন্য কুপনটি কেটে নিন। 110 টাকা জনপ্রতি কুপন মূল্য। কুপন কিন্তু সকাল 10টা 11টা নাগাদ পাওয়া যায়। এর বেশি দেরি হলে কিন্তু আর কুপন পাওয়া যাবে না। এরপর মন্দিরের বাইরে বেরিয়ে এসে সকালের ব্রেকফাস্টটা করে নেন। তারপর ঘুরে দেখুন তমলুকের আশপাশটা। আচ্ছা, দেখার মতন কি কি আছে একটু বলে দিন তো। এখান থেকে সোজা যাবে, ডান হাতে ঢুকে যাবে, একবারে নদীর পাড়ে যাবে। নদীর পাড়ে ওখানে দেখবে হিউম্যান সাংয়ের স্ট্যাচু করা আছে, ওইগুলো দেখবে। ওইখানে পার্ক আছে, ঘুরবে। তারপর বেরিয়ে এসে আরেকটু সোজা গিয়ে ওই কোটপাড়ার দিকে, ডান দিকে কোটপাড়ার ঠিক দিয়ে বাঁ দিকের ভাগটাতে মহাপ্রভু মন্দির। ওখানে শিব চৈতন্যদেব এসে থাকতেন। শিব চৈতন্যদেবের মানে প্রধান শিষ্য একজন সমাধি আছে, ওখানে ঘুরবে।
থেকে গিয়ে ডান দিকে হয়ে যাবেন, যেখানে মাতঙ্গিনী হাজরা স্টেট ব্যাংকের কাছে মাতঙ্গিনী হাজরা যেখানে সেখানে বেরিয়ে এসে ওইখান দিয়ে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, দরকার নেই আপনি বেরিয়ে সোজা রাস্তায় যাবেন, রাজবাড়ি আছে, রাজবাড়ি চারিদিকে ঘুরবেন, হাটপাট রাজবাড়ি, পুজোর দক্ষিণাগুলো থালায় দিয়ে দেবে, এগিয়ে আসুন। সময় হয় এখানে এসে আছে আপনার রামকৃষ্ণ মিশন আশ্রম। আচ্ছা আচ্ছা, প্রসাদ কি প্রতিদিনই পাওয়া যায় না দুপুরের প্রসাদ? আর এখানে এসে টিকিটের টাইমিংটা? টিকিটের টাইমিং বলতে যতক্ষণ থাকে ততক্ষণ। আচ্ছা আচ্ছা, মোটামুটি কতক্ষণ থাকে? 11টা নাগাদ, 10টা 11টা নাগাদ? 11টার মধ্যে। আচ্ছা, আর এমনি অন্য সময় একটু বেশি ভিড় হয়? এই বড় কথা হচ্ছে যে ওই শনি রবিবারে ভিড় হয়, সেরকম ইয়ে হলো আগের দিন থেকে পুজোর দক্ষিণাগুলো দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা ফোন করে তাহলে যোগাযোগ করে। ফোন নম্বরে বুকিং করে। ঠিক আছে, ধন্যবাদ। আর এই আশেপাশে যে জায়গাগুলো দেখার কথা বলবো সেগুলো কিন্তু পায়ে হেঁটে আপনারা ঘুরতে পারেন, আর যাদের হাঁটতে একটু অসুবিধা তারা কিন্তু টোটোয় করেও ঘুরতে পারেন। প্রথমেই দেখুন তমলুকের রামকৃষ্ণ আশ্রম, এরপর দেখুন তমলুকের রাজবাড়ি যা এখন ভগ্নপ্রায়, এবং রাজবাড়ির পাশেই রাজবাড়ির ঠাকুর মন্দির, এরপর দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। খুবই ভালো লাগবে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে। এবং অবশেষে দেখুন রূপনারায়ণের ঘাট। এই ঘাট ও মন্দিরের মাঝে রাস্তায় আপনারা দেখবেন চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের মূর্তি। এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। এরপর মন্দিরে ফেরত এসে দুপুরের প্রসাদ খেয়ে নিন। মোটামুটি দুপুর 1টা থেকে 1:30 নাগাদ এখানে খাওয়া শুরু হয়ে যায়। আর তারপর আবার টোটোয় করে স্টেশনে এসে ফিরে আসুন হাওড়াতে। বিকাল 3:33-এর হলদিয়া লোকাল ধরতে পারেন, যা আপনাদের 6টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে দেবে। এইভাবে একদিনের মধ্যেই প্রথম সতীপীঠ আপনাদের দেখা হয়ে যাবে। আর এই সারাদিনের প্রোগ্রামে পুজো দেওয়ার খরচ বাদ দিয়ে আপনার খরচ হবে মাথাপিছু খাওয়া দাওয়া সমেত 250 থেকে 300 টাকা। তো এইভাবেই বাকি শক্তিপীঠগুলি যদি দর্শন করতে চান বা তার সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চান তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করে ওয়ালেতে সেট করে দেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো এখানেই শেষ করব, আর সবশেষে বলবো জয় মা বর্গভীমা।